মাউন্ট এভারেস্ট ৮,৮৪৮ মিটার উঁচু পৃথিবীর উচ্চতম বিন্দু। ৮,০০০ মিটার বা ২৬,০০০ ফিটের উপরের উচ্চতাকে বলা হয় ডেড জোন, কারণ এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের মাত্র ১/৩। তাই এখানে যদি আপনার অক্সিজেন শেষ হয়ে যায়, তাহলে বেঁচে থাকার জন্য আপনার হাতে থাকবে মাত্র কয়েকটা মিনিট। সিজন শেষ হয়ে যাওয়ায় সবাই পাহাড় থেকে নেমে যায়, তাই তৎক্ষণাৎ রেস্কিউও সম্ভব হয় না। এবার ভাবুন, এমন অবস্থায় একজন মানুষ একা ৬ দিন বেঁচেছিলেন, যখন সবাই তাকে মৃত বলে ধরে নিয়েছিল। না, তাকে কেউ রেস্কিউ করেনি, তিনি নিজের চেষ্টায় একা পাহাড় থেকে নেমে এসেছিলেন। কল্পকাহিনী মনে হচ্ছে? বন্ধুরা, আজকে আপনাদের হিলারি দাওয়া শেরপার গল্প শোনাবো, যা মানুষের ইচ্ছাশক্তি আর জীবনী শক্তির এক অসামান্য আখ্যান। প্রখ্যাত মাউন্টেনিয়ার স্যার এডমান্ড হিলারির নামটা তার নামের সাথে কে যোগ করেছিল জানা নেই, তবে সেটা যে সার্থক তার প্রমাণ আমাদের আজকের গল্প। তাহলে শুরু করা যাক। প্রতি বছর সারা পৃথিবী থেকে প্রায় ৫০০ মাউন্টেনিয়ার নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে জড়ো হন এভারেস্ট সামিট করবেন বলে। ২০২৬ সালে নেপাল সরকার রেকর্ড সংখ্যক ৪৯৫টি পারমিট ইস্যু করেন। এর সাথে যোগ করুন প্রায় ৬০০ শেরপা গাইড এবং সাহায্যকারী, যাদের ছাড়া পাহাড়ে চড়া অসম্ভব। হিলারি দাওয়া শেরপা এমনই একজন। তিনি রাঁধুনি হিসাবে হিমালয়ান ট্রাভেলস অ্যাডভেঞ্চার বলে একটি কোম্পানিতে যোগ দিয়েছিলেন। তার সাথে চুক্তি ছিল ক্যাম্প 2 অব্দি যাওয়ার, যার উচ্চতা ৬৫০০ মিটার বা ২১,৫০০ ফিট। হিলারি দাওয়া শেরপা কখনো এর আগে এর ওপরে যাননি, শৃঙ্গ আরোহণ তো অনেক দূরের কথা। তাহলে এমন একজন মানুষ কি করে ৮,০০০ মিটার উচ্চতায় পৌঁছে গেলেন? এখানেই লুকিয়ে আছে বাণিজ্যিক এভারেস্ট অভিযানের অন্ধকার দিক। মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করতে একজন মাউন্টেনিয়ারের গড়পড়তা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা খরচ হয়। কোম্পানির মান অনুযায়ী এই টাকাটা বাড়ে বা কমে। আর এখানেই আবির্ভাব হয় কিছু সস্তার কোম্পানি, যারা অনেক কম টাকায় এই অভিযান সংগঠিত করে থাকে। স্বভাবতই তাদের দক্ষ শেরপা বা অন্য স্টাফের অভাব থাকে। হিমালয়ান ট্রাভার্স অ্যাডভেঞ্চার এমনই এক সস্তার কোম্পানি। হিলারি দাওয়া শেরপাকে প্রথমে ক্লাইম্বিং টিমে নেওয়া হয়নি, তিনি ছিলেন কেবলমাত্র রাঁধুনি। কিন্তু কোম্পানির এক ক্লায়েন্ট ক্রিস থ্রাল বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে কিছুদিনের জন্য কাঠমান্ডু যেতে হয় চিকিৎসার জন্য। তখন কোম্পানি তার যে শেরপা ছিল তাকে বাড়ি পাঠিয়ে দেয়। পরে তার জায়গায় হিলারি দাওয়া শেরপাকে রাঁধুনির কাছ থেকে সরিয়ে ক্লাইম্বিং টিমে ঢোকানো হয় এবং কোম্পানির আরেক ক্লায়েন্ট মারিউস চিমিলেস্কির শেরপা গাইড হিসেবে নিযুক্ত করা হয়। ২৮শে মে ২০২৬ রাত্রি ১০:৩০টায় ক্যাম্প 4 থেকে সামিট পুশ শুরু হয়। প্রথম থেকেই হিলারি দাওয়া শেরপার বোঝা ছিল অত্যন্ত বেশি, কারণ তিনি সমস্ত অক্সিজেন সিলিন্ডার ব্যালকনি অব্দি ক্যারি করছিলেন। ব্যালকনি হলো সামিটের আগে এক ফালি সমতল জায়গা, যেখানে অক্সিজেন সিলিন্ডার বদল করে নেওয়া হয় এবং ফাইনাল সামিট ক্লাইম্ব শুরু হয়। অতিরিক্ত ওজনের কারণে হিলারি দাওয়ার গতি ছিল অত্যন্ত কম। তিনি ব্যালকনি পর্যন্ত পৌঁছেই থেমে যান এবং সেখানেই বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়েন। তার ক্লায়েন্ট চিমিলেস্কি তাকে সেখানেই অপেক্ষা করতে বলেন এবং একাই সামিটের দিকে এগিয়ে যান। সামিট তখনও ৪৫০ মিটার বাকি। চিমিলেস্কি এরপর আরো ৫০ মিটার ক্লাইম্ব করেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন। দাওয়া তখনও সেই ব্যালকনিতেই অপেক্ষা করছিলেন। তিনি চিমিলেস্কিকে বলেন যে তিনি তাদের আরেক ক্লায়েন্ট ক্রিস থ্রাল এবং তার শেরপা পাসাং কাজির জন্য অপেক্ষা করবেন এবং চিমিলেস্কিকে ক্যাম্প 4-এ নেমে যাওয়ার জন্য বলেন। হিলারি দাওয়া শেরপাকে শেষবারের মতো দেখতে পান ক্রিস থ্রাল ২৯শে মে সকালে ৭,৬০০ মিটার উঁচুতে, ক্যাম্প 3-এর একটু ওপরে। তার অক্সিজেন সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। অতিরিক্ত ক্লান্তি এবং অক্সিজেন স্বল্পতায় তার গতি হ্রাস পাচ্ছিল। তিনি বাকি ক্লাইম্বারদের এগিয়ে যেতে বলেন এবং নিজে পাথরের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েন। তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায় না, তাকে আর কেউ দেখতেও পায়নি। তার সাথে রেডিও যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তিনি যখন ক্যাম্প 3 বা ক্যাম্প 2-তে ফিরে আসতে ব্যর্থ হন, তার কোম্পানি স্বভাবতই ধরে নেয় তিনি আর জীবিত নেই, কারণ মাউন্টেনিয়ারিং এর সাধারণ যুক্তি বলে ওই উচ্চতায় আশ্রয় এবং অক্সিজেনের অভাবে কোনো মানুষের পক্ষে ২৪ ঘন্টার বেশি বেঁচে থাকা সম্ভব নয়। এরপর যা ঘটে তা এক কথায় অবিশ্বাস্য। এমন ঘটনাক্রম যা হিউম্যান এন্ডিওরেন্স লিমিটকে হার মানিয়ে দেয়। হিলারি দাওয়া শেরপা একাই ক্যাম্প 3-তে নেমে আসে। ক্যাম্প 3 তখন ফাঁকা।
সবাই নিচে নেমে গিয়েছে। সম্পূর্ণ একা দাওয়া প্রথম দুদিন কোনো খাবার বা জল ছাড়াই কাটিয়ে দিয়েছিল। তৃষ্ণা মেটাতে কাঁচা বরফ চিবাতে হতো, আর খাওয়ার জন্য পকেটে থাকা কয়েক টুকরো চকলেট আর ক্যাম্প 3 পরিত্যক্ত টেন্টগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবারই ছিল একমাত্র ভরসা। ততদিনে 3 দিন কেটে গিয়েছে। দাওয়া বুঝতে পারেন তার জন্য কোনো রেস্কিউ টিম আসবে না, তাই বাধ্য হয়ে তিনি আবার নামতে শুরু করেন। কিন্তু এখানেই তার দুর্দশা শেষ হয় না। নামার পথে দাওয়া খুম্বু আইস ফলে, যাকে এভারেস্ট রুটের সব থেকে বিপজ্জনক অঞ্চল বলা হয়, সেখানে এক বরফের ফাটল বা ক্রেভাসের মধ্যে পড়ে যায়। এর ফলে তার পা ভেঙে যায় এবং 2 দিন সেই ফাটলেই তিনি আটকে থাকেন। ততক্ষণে তার হাতে এবং পায়ে তুষারক্ষত বা ফ্রস্ট বাইট শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে আবহাওয়ার উন্নতি হলে একটা রেস্কিউ হেলিকপ্টার মাথার উপরে দুবার চক্করও মারে, কিন্তু ফাটলে আটকে থাকা দাওয়াকে তারা দেখতে পায় না। দাওয়ার চিৎকার হেলিকপ্টারের আওয়াজে চাপা পড়ে যায়। তার নিখোঁজ হওয়ার 5 দিন কেটে গিয়েছে। কাঠমান্ডুতে তার পরিবার তার অন্ত্যেষ্টির আয়োজন শুরু করে দিয়েছে, আর ওদিকে দাওয়া ক্রমশ হাল ছেড়ে দিচ্ছে। কিন্তু কথায় বলে না, রাখে হরি তো মারে কে। একটা ছোট অ্যাভালাঞ্চ বা তুষার ধস সেই ফাটলের মধ্যে এসে পড়ে, যার ফলে ওপরে যাওয়ার জন্য একটা বরফের রাস্তা তৈরি হয়ে যায়। অদম্য ইচ্ছাশক্তিকে বল করে আর ফ্রস্টবাইট আর ভাঙা পায়ের যন্ত্রণা উপেক্ষা করে হিলারি দাওয়া শেরপা সেই ফাটল দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে এবং ঘষতে ঘষতে নিচে নামতে থাকে। তার শরীর তখন সম্পূর্ণ ডিহাইড্রেটেড, হাতে মারাত্মক ফ্রস্টবাইট আর ভাঙা পা নিয়ে সম্পূর্ণ একা এই অ্যালুমিনিয়াম মোয়ের ওপর দিয়ে এই বিশাল তুষার ফাটলগুলো তিনি পেরিয়েছিলেন। ভাবা যায়, জুন মাসের 4 তারিখ সকালে সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি, যারা এভারেস্ট অঞ্চলের বর্জ্য পরিষ্কারের দায়িত্বে আছেন, তাদের সদস্যরা বেস ক্যাম্পের বর্জ্য পরিষ্কারের সময় কুয়াশার মধ্যে বরফে কাউকে হামাগুড়ি দিতে দেখেন। তিনিই ছিলেন হিলারি দাওয়া শেরপা। এসপিসিসির সদস্যরা তার দিকে ছুটে যান, তাকে গরম চা ও খাবার খাওয়ান। এরপর তাকে স্ট্রেচারে করে বেস ক্যাম্পে নিয়ে আসা হয় এবং সেখান থেকে হেলিকপ্টারে কাঠমান্ডুর হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী ও মেয়ে তার অন্ত্যেষ্টি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন যখন তারা তার জীবিত থাকার খবরটি পান। তারা ভেবেছিলেন তাদের সাথে কেউ বোধহয় মশকরা করছে। 21শে জুন হিলারি দাওয়া শেরপা হাসপাতাল থেকে ছুটি পান। বর্তমানে বাড়িতেই তিনি সুস্থ হচ্ছেন। হিলারি দাওয়া শেরপার এই ঘটনা বিশ্বজুড়ে মাউন্টেনিয়ারদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দেয়। মাউন্টেনিয়ারিং এথিক্স নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি নেপালের সাধারণ মানুষ এবং শেরপারা এই ঘটনার তদন্ত দাবি করতে থাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনার তদন্ত শুরু হয়েছে, কিন্তু যেই দেশে মাউন্টেনিয়ারিং, বিশেষ করে এভারেস্টকে কেন্দ্র করে এক বিশাল ইন্ডাস্ট্রি এবং বিদেশি মুদ্রা আয়ের প্রধান উৎস, সেখানে এই ধরনের তদন্ত অতীতে প্রায়শই চাপা পড়ে গিয়েছে। তাই এই ক্ষেত্রে সেই ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর এইরকম আরো কন্টেন্টের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।